যখন ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসেছিলেন তখন এই নদীটির জলই ওনার পিয়াস মিটিয়েছিল। নদীটির জল পান করে ভগবান শ্রীকৃষ্ণ নদীটিকে একটি বর দান করেন। সেই থেকে নদীটির নাম হয়েছে বর্ধা নদী। এখানকার লোকেরা মানে ভগবান এখানেই কোনো একটা গাছের নিচে বসে বিশ্রাম করেছিল। এখানকার প্রকৃতির নিস্তব্ধতা, সৌন্দর্য সত্যিই তোমাকে এখানে আসতে বাধ্য করবে। এখানকার আকাশ, বাতাস, পাহাড়, নদী সব মিলিয়ে অপূর্ব সুন্দর এই প্রকৃতি যেন আজও বলতে চাইছে। এরা সাক্ষী হয়ে রয়েছে সেই সুন্দর মুহূর্তটার, যখন ভগবান শ্রীকৃষ্ণ মাতা রুক্মিণীকে এখান থেকে নিয়ে যায়। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিভিং উইথ জেকে বাইন। শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আর আজকের ব্লগটা এমন একটা জায়গায় যাচ্ছি যে জায়গাটার নাম শুনলে অবশ্যই লাস্ট অব দি ব্লগটা দেখতে ইচ্ছা করবে সবারই। আর আমিও রিকোয়েস্ট করছি অবশ্যই ব্লগটা লাস্ট অবধি দেখো, আশা করি সবার ভালোই লাগবে। তো জেনেই নাও, আজকে যাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের শ্বশুর বাড়ি। আর এখান থেকে বেশি কথা বাড়াবো না, এখন টাইম হয়ে গেছে প্রায় 12টা, আর আমরা আধা রাস্তায় চলেও এসেছি বাড়ি থেকে। আর বাকি কথা তোমাদের গাড়িতে বসেই বলছি। তো চলো বেরোনো যাক। এটা আবার সাইডেতে আমাদের অ্যাটাক করবে না না, কিছু করবে না, চল চল চল। তো এইমাত্র এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখনো ঠিক আছে, কোনো সমস্যা নেই। একটু জল দে জল দে জল দে জল দে জল দে। ট্রাক দে, যেতে জল দে জল দে। ট্রাকের সঙ্গে লেগেছে। এরা অনেকক্ষণ দিয়ে এখান দিয়ে এপাশ ওপাশ করছিল। এখানে অনেকগুলো রয়েছে, এই গাছে দেখো অনেকগুলো রয়েছে এখানে। তো অনেকক্ষণ ধরে এপাশ এপাশ করছিল। তো একটা ট্রাক যাচ্ছিল অতিরিক্ত স্পিডে, আর তারও দোষ না, একদম সামনে চলে এসেছে আর লেগে গেছে। ধরে সাইডই রাখ, সাইডই রাখ, ধরে সাইডই নে। একটু কিছু করবে না, কিছু করবে না, তুই সাইড নে, সাইড নে, সাইড নে, কিছু করবে না, সাইডই নে। দাঁড়া দাঁড়া, আরে আরে, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। তাক তাক জানে দে। হুই হুই, রাস্তার মাঝখানে তো, একটু সাইড করে দে। একদম রোডের মাঝখানে ছিল, তো ওখান থেকে এনে এখানে রেখে দিলাম। মনে হচ্ছে ঠিক আছে, কোনো সমস্যা হবে না। অ্যাক্সিডেন্টটা এখানেই হয়েছিল। বন্ধুরা দেখতেই পাচ্ছ, গাড়িতে বসে পড়েছি। আর এখন যে জায়গাটায় যাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে কৌন্ডন্যপুর। আমার বাড়ি থেকে 85 কিলোমিটারের ডিস্টেন্সে রয়েছে মন্দিরটা। আর আজকে যেহেতু রিটার্ন আসবো, তো বাড়িতে আসতে আসতে প্রায় 6টা বেজে যাবে, কারণ 85 কিলোমিটার যাবো আবার রিটার্ন আসবো, অনেকটা টাইমের ব্যাপার। তো আজকের প্ল্যানিংটা হচ্ছে এখান থেকে যাচ্ছি একটা বন্ধুর বাড়িতে যাব, ওখান থেকে খাবার দাবার খেয়ে তারপর বন্ধুটাকে সঙ্গে করে নিয়ে যাব আমরা মন্দিরে। কৌন্ডন্যপুরটা হচ্ছে জগৎ জননী মাতা রুক্মিণী দেবীর বাপের বাড়ি এবং ওনার জন্মস্থান। আর আলাদা করে কাউকে বলার দরকার নেই বোধহয় যে এটা ভগবান শ্রীকৃষ্ণের শ্বশুর বাড়িও। এখানে সবসময় টুকিটাকি মানুষজন আসতে থাকে, যেহেতু জায়গাটা মহাভারতের একটা পার্টের সঙ্গে জড়িত রয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণের পদধূলি এখানে পড়েছে। তো এখানে মানুষজনের আসাটা একটা স্বাভাবিক ব্যাপার। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে আর এখানে কেউ আসতে চাও, তাহলে এখানে কলকাতা থেকে পৌঁছানোর জন্য সবথেকে ভালো রুট হচ্ছে রেলওয়ে লাইন। এখানে দুটো রেলওয়ে স্টেশন রয়েছে, একটা ধামনগাঁও রেলওয়ে আর একটা চান্দুর রেলওয়ে। তো এখানে নেমে বাসে বা অ্যাটোতে করে এখানে পৌঁছাতে পারো। আর যদি মহারাষ্ট্র থেকে আসতে চাও, তাহলে অবশ্যই অমরাবতী, ওয়ার্ধা, ইয়তমাল থেকে এখানে আসতে পারবে। অমরাবতী থেকে ডাইরেক্ট বাস চালুই থাকে। তো এখন যে মার্কেটটায় রয়েছি আমরা, মার্কেটটার নাম হচ্ছে তিউসা। আর এখান দিয়ে যে রোডটা চলে গেছে সেটা হচ্ছে কলকাতা টু মুম্বাই রোড। আর যখন আমি কলকাতায় গেছিলাম তো এই রোডটা দিয়েই গেছিলাম, এখান থেকে 1400 কিলোমিটার পড়ে। আর আমি একবার গেছিলাম আমার এই টারজানকে নিয়ে। তো এখন যে রোডটাতে আমি গাড়ি চালাচ্ছি, রাইডিং করছি, এই রোডটা হচ্ছে কলকাতা টু মুম্বাই। তো আমরা যে দিকটায় যাচ্ছি এটা হচ্ছে মুম্বাই সাইড, আর পিছন দিকটা রয়ে গেছে কলকাতা। এখন আমরা মহারাষ্ট্রের একদম ছোট্ট একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। তো রাস্তাটা দেখো, এক সাইডে পাহাড়, আর পাহাড়ের উপরে একটা মন্দির রয়েছে। পতাকাটা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না বলতে পারছি না, কিন্তু পাহাড়ের উপরে একটা মন্দির রয়েছে। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটা দুটো পাশে
70-80% জমিতেই কমলা লেবুর চাষ হয়েছে। আর বাকি যে জমি সেটাতে কটন আর ডাল, তুরের ডাল বলে, যেটা আমাদের ওখানে ফড়লের ডাল বলে। তো এই কারণেই মহারাষ্ট্রিয়ানদের কাছে এত টাকা, কারণ এদের ফসলগুলো দামি দামি ফসল। আর যেহেতু কমলা লেবুর চাষ হয় আর কমলা লেবু অল ওভার ইন্ডিয়াতে এরা এক্সপোর্ট করে, যার কারণে এদের ফাইন্যান্সিয়াল সাইডটা খুবই স্ট্রং। চলো বন্ধুর গ্রামে পৌঁছে গেছি, অনেক বছর পরে এদিকটায় আসলাম। চলো পৌঁছে গেছি বন্ধুর বাড়ি। আরে কই গেলে বন্ধু, আছো? আচ্ছা, এই হচ্ছে বন্ধুর ফ্যাক্টরি, যত নোট ছাপানো হয় এখান থেকেই আসে। हाँ हाँ क्या बॉडी है भैया, ये कौन छे? हाँ घर के। চলো এখান থেকে বেরিয়ে পড়েছি, অনেকটা টাইম হয়ে গেল। অবশ্য খাবার দাবার খাওয়া হয়ে গেছে আরও আধা ঘন্টা 40 মিনিট আগে, কিন্তু বসে বসে টাইম পাস করছিলাম, তো অনেকটা টাইম হয়ে গেছে। এখন বাজে 2:23, মানে প্রায় 2:30 বাজতে গেল। এখান থেকে মন্দির অবধি পৌঁছাতে আধা ঘন্টার মতন সময় লেগে যাবে। তো 2:50 অবধি হয়তো বা আমরা মন্দিরে পৌঁছে যাচ্ছি। 1-1.5 ঘন্টা ওখানে টাইম পাস করা হবে, তারপর বেরিয়ে যাব। তো এটাই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, যেটা এখন দেখতে পাচ্ছ। আর এর আগে যে রাস্তাগুলো দেখেছো সেটা গ্রামে যাওয়ার রাস্তা। মহারাষ্ট্রে অবশ্য গ্রামের দিকে যাও বা শহরের দিকে, সৌন্দর্যটা কোথাও কম হবে না, সব দিকেই সৌন্দর্যটা পাবে, কারণ অল ওভার মহারাষ্ট্রটাই খুব সুন্দর। চলো পৌঁছে গেছি কৌন্ডান্যপুর। এটাই হচ্ছে সেই কৌন্ডান্যপুর যেখানে ভগবান শ্রীকৃষ্ণের পদধূলি পড়েছিল। তো সব থেকে প্রথমে আমরা আম্বা দেবী মন্দিরে যাচ্ছি। অবশ্য দেখতে গেলে এটাই মেন মন্দির। মাতা রুক্মণী দেবীদের কুলদেবী ছিলেন আম্বে দেবী। আম্বে দেবী মা দুর্গার একটা রূপ হচ্ছে আম্বে দেবী। এটাই হয়তো বা মন্দিরে এন্ট্রি করার গেট। আমি প্রথমবার আসছি। এই বন্ধুটা এখানে থাকে, তো ও এখানকার মন্দির বেগারা ভালো করেই চেনে। তো বন্ধুরা, আমরা সব থেকে প্রথমে আম্বে দেবী মন্দিরটা এসেছি, আর এটাই সেই জায়গা যেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ মাতা রুক্মণীকে হরণ করেছিল। অবশ্য একটা জিনিস আমার বোঝার বাইরে চলে যাচ্ছে, যে আমরা যদি কারোর ইচ্ছার বিরুদ্ধে কাউকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় তো সেটাকে হরণ করা বলা হয়, বা কিডন্যাপিং এখনকার ল্যাঙ্গুয়েজে। আর যদি কারোর ইচ্ছা অনুযায়ী কাউকে নিয়ে যাওয়া হয় সেটাকে অবশ্যই হরণ করা বলা হয় না। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ মাতা রুক্মণীকে হরণ করেনি, এটা ভুল কথা। অবশ্যই সীতা মাতার হরণ হয়েছিল, ঠিক আছে, কিন্তু রুক্মণী দেবীর হরণ হয়নি, এটা ভুল কথা। কারণ উনি ওনার নিজের ইচ্ছেতে এখান থেকে গেছিল। তো যখন নিজের ইচ্ছায় উনি এখান থেকে গেছে, তো অবশ্যই সেটাকে হরণ বলাটা ঠিক হবে। তো এটাই হচ্ছে আম্বে মাতা, আর ইনি ছিলেন রুক্মণী দেবীদেরও কুল দেবী। আর ঠিক এই মন্দিরটায় যখন উনি পূজা করতে আসেন তখন ওনার হরণ হয়েছিল। আচ্ছা, এটা হচ্ছে সেই জালানা যেখান দিয়ে রুক্মণী মাতা আর ভগবান শ্রীকৃষ্ণ পালিয়েছিল। আর এখানে লেখা রয়েছে রুক্মণী হরণ খিড়কি ছিল। এখানে ভগবান শ্রীকৃষ্ণ আর রুক্মণী দেবীর একটা মূর্তি রয়েছে, আর জালানার ঠিক ওপাশেও একটা মূর্তি রয়েছে। আচ্ছা, বাইরে দিয়ে জালানাটা এরকম দেখতে, আর ভিতরটা তো তোমরা দেখেছই। বন্ধ হয়ে যায়, চালু থাকে না, বন্ধ হয়ে যায়। বাচ্চা ছেলে এদিকে তাকাও। অপু ডাক্তার বেশি করে
500 টাকা দাও। বিয়ে যদি হয়ে যায় 500 টাকা দিয়ে দাও। पंडित जी इसके शादी नहीं हो रहा है। अब हो जाएगा ना। এটা হচ্ছে ইসকন মন্দির। যারা তোমরা ভিডিওটা দেখছো, হাজার কিলোমিটার দূরে থেকেও বাড়িতে বসে ভগবান দর্শন হয়ে যাচ্ছে। এখানকার প্রতিটা দেওয়ালে ভগবানের কিছু লীলার অংশ চিত্র করে রেখে দিয়েছে। ভগবান যখন রুকমণী দেবীকে নিয়ে এখান থেকে পালিয়েছিল, রুকমণী দেবীর ভাই তাকে রিটার্ন আনার জন্য গেছিল। যেখানে তাদের দেখা হয় সেখানে একটা মহাযুদ্ধ হয়েছিল, আর সেই যুদ্ধে হেরে যাওয়ার কারণে সে আর কোনোদিন রিটার্ন আসেনি। যেহেতু সে নিজের বোনকে ফেরত আনতে পেরেছিল না, তো নিজের রাজত্বে আর কোনোদিন ফেরত আসেনি। সেখানে একটা নতুন রাজত্ব করে সেখানেই থেকে যায়। এখানে এই চিত্রটা এঁকে বোঝানো হয়েছে গৌমাতার সঙ্গে সবসময় এতগুলো দেবদেবী থাকে। এখানে ভগবানের বাল্যলীলার একটা চিত্র আঁকা রয়েছে। এখন আমরা যে মন্দিরটায় যাচ্ছি, মন্দিরটা হচ্ছে রুকমণী দেবী আর বিট্টল দেবের মন্দির। বিট্টল দেবকে যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলে দিই, বিট্টল দেব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের এক রূপ। এখানে যতগুলো দোকানপাট দেখতে পাচ্ছ, এরা পুজো পাতির সামানপত্র রেখেছে। এখান থেকে পুজোর থালি করে দেওয়া হবে, একটা ফিক্স রেট ওরা নেবে, সেটা নিয়ে তুমি উপরে মন্দিরে গিয়ে পুজো করতে পারো। व पंचसतीचे माहेरघर भगवान श्री विष्णूचे सासर आणि विदर्भाची पुरातन राजधानी श्री क्षेत्र कौंडिण्यपुरमला সন্ত একনাথ মহারাজ তিনি এখানকার সাধক ছিলেন। ইনি হচ্ছেন জগৎ জননী রুকমণী মাতা। এটা হচ্ছে এনার জন্মস্থান এবং বাবার বাড়ি। মহারাজ শিরোমণি জগৎগুরু তুকারাম মহারাজ, ইনিও এখানকার খুব ফেমাস একজন মহারাজ। ভগবান শ্রীকৃষ্ণের এই যে রূপটা দেখতে পারছো, এই রূপটাই বিঠ্ঠল নামে পরিচিত, আর সঙ্গে মাতা রুকমণী তো রয়েছেন। লক্ষ্মী মাতার সঙ্গে ভগবান বিষ্ণুর যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা যে কত হাজার বছর পুরনো সেটা বলাই মুশকিল। जो रूम है इसके लिए चार्जेस दिया लगता है क्या? कितना देना पड़ता तुम्हें? अपने मन से, जो जिसका जो ये हाँ। पावती फाड़ लो रहा चलो। एक रूम देगा। ঠিক আছে। তো আমার পিছন দিকে যে রুমগুলো দেখতে পাচ্ছ, এটা আমাদের মতন মানুষের জন্যই করা, যারা দূর দূর থেকে আসে আর এখানে যদি থাকতে চাও থাকতে পারো, আর অল্প কিছু চার্জেস দিতে হয়, সেটা তোমার ইচ্ছা অনুযায়ী। আচ্ছা, এই যে মাটির নিচে চলে গেছে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা একটা আন্ডারগ্রাউন্ড জায়গা। এখানকার যে সাধক মহারাজ ছিলেন তারা এখানে সাধনা করতো। ভিতরে শিবলিং বেগারা রয়েছে, আর যেহেতু অনেক পুরনো তো এখন লক করে রেখেছে, ভিতরে যাওয়াটা বোধহয় সেফ হবে না। আচ্ছা, ইনি হচ্ছেন সন্ত অচ্যুত মহারাজ, আর ইনি অনেক ফেমাস একজন সাধক। ইনার এখানে হার্ট হসপিটাল থেকে নিয়ে অনেক কিছু রয়েছেন, যিনি সমাজ কল্যাণ কাজে অনেক কিছু দান করেছেন ইনি। নন্দী মহারাজ, আর এরকম ভাবেই ওনার কানে কানে যেটা বলবে সেটা হয়ে যেতে পারে। পার্বতী মাতা, শিব, ভোলেনাথ। ইনি হচ্ছেন সন্ত মায়াবাই, আর ইনি হচ্ছেন শ্রী সন্ত আডকুজি মহারাজ, আর ইনি হচ্ছেন রাষ্ট্রসন্ত টুকরোজি মহারাজ। রাষ্ট্রসন্ত এই জন্য লাগানো হয়েছে যে ইনি যখন দেশ স্বাধীনের সময় ইনার অনেক বড় একটা ভূমিকা রয়েছে, যার কারণে ইনার নামের সঙ্গে রাষ্ট্রসন্তটা যুক্ত করা হয়েছে। চলো, একটা গুফা খোলা পেয়েছি, আর এখন আমরা ভিতর দিকে যাচ্ছি। সিঁড়িগুলো অনেক নিচে, এক একটা সিঁড়ি থেকে আর একটা সিঁড়ি অনেক নিচে, যার কারণে ঠিক আছে। হর হর মহাদেব। এখানে নন্দীদেব রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, আর আমরা মাটির নিচে মিনিমাম 15 থেকে 20 ফুট নিচেতে রয়েছি। আর এখানকার যে সাধকরা ছিলেন তারা এখানে সাধনা করত।
শুধু সাধনা করার জন্য আন্ডারগ্রাউন্ড করে এই জায়গাগুলো করা হয়েছে। আর এটা সেই তখনকার আমলের জায়গা, এটা এখনো রয়েছে। আগে বন্ধু আগে চলো অপু আগে। তো এখানে বোট দেখতে পেয়েছি আর আমরা বোটিং করব সেটা ফিক্স করে নিয়েছি। অনেক বছর আগে এই নদীটা আমরা সাঁতার কেটে পার হয়েছিলাম, তখন মিনিমাম 15 থেকে 20 জন বন্ধু ছিল, একসঙ্গে আমরা এই নদীটা পার হয়েছিলাম। চলো আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, গাড়িতে হেলমেট রেখে গেছিলাম, আর এখন সব থেকে বড় কথা হচ্ছে হেলমেটটা পাবো কিনা। অবশ্য মহারাষ্ট্রে এগুলো চুরি চামারি হয় না, হেলমেটটা চলে যায় যাক সমস্যা নেই, কিন্তু হেলমেটের যে গোপ্রোর মাউন্টিংটা রয়েছে সেটা মানে সেটা যেন না যায়। ছোট্ট এখন মেলা দেখতে পাচ্ছ, আর মহারাষ্ট্রের মেলা এরকমটাই হয়। আমার একটা ইচ্ছা যে মহারাষ্ট্রের লোকজন কলকাতাতে গিয়ে পশ্চিমবাংলায় গিয়ে একবার মেলা দেখুক, তারপর এরা মেলা শব্দটার অর্থ কি সেটা বুঝতে পারবে। আচ্ছা, এইটা হচ্ছে কাচ্চা জোড়া, আমরা বাঙালিরা যেটাকে ঝালমুড়ি বলি, কিন্তু এরা ঝালমুড়ির আইসি কি তাইসি করে দেয়। যাই হোক, এটা হচ্ছে কাচ্চা চোড়া, এটা এখানকার ফেমাস। আর শুধু খাওয়ার লোকের ভিড়টা দেখো। চলো, এটা হচ্ছে এখানকার ফেমাস কাচ্চা জোড়া, আর শুধুমাত্র ট্রাই করার জন্যই আমরা নিয়েছি। আমাদের তেমন একটা খাওয়ার ইচ্ছা নাই, কারণ আমরা বাঙালি, আমরা ঝালমুড়িটাই পছন্দ করি। চলো, হেলমেটটা যেভাবে রেখে গেছিলাম সেইভাবে আছে। মহারাষ্ট্রতে চুরি চামারি হয় না। যেখান দিয়ে এসেছিলাম ঠিক সেখানটা দিয়েই বেরিয়ে যাচ্ছি। চলো, মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি, আর এখন কৌন্ডন্যপুরটাকেও ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। এখান থেকে 85 কিলোমিটার পড়বে, অলরেডি প্রায় 5টা বেজেই গেছে, 4:54 বাজে। বাড়িতে যেতে যেতে 6:30 বেজে যাবে, 1.5 ঘন্টা তো লেগেই যাবে। 85 কিলোমিটার যাব, রাস্তাতে আবার একটু দাঁড়াতেও হবে। ওহো, এখানে টুকিটাকি ভালোই ঠান্ডা পড়ে গেছে, যেহেতু আমি একটা টি শার্ট পরে এসেছি, তো ভালোই ঠান্ডা লাগছে। তো বন্ধুরা, অনেক আগেই রাত হয়ে গেছে, এখন বাজে মাত্র 6:14, প্রায় চান্দুর বাজার পৌঁছে গেছি। তো যাই হোক, চলো কোই বাত নেই, লেট হয়ে গেছে, কিছু করার নেই। কোনো এক জায়গায় গেলে ফিক্সড টাইমে আসাটা সম্ভব হয় না, আর সবথেকে বড় কথা, বন্ধু বান্ধব সাথে থাকলে ফিক্সড টাইমে অবশ্য আসাটা হয় না। গ্রামে চলে এসেছি। বাড়িতে এসে ব্লগটি এন্ড করার সময় পেয়েছিলাম না, তো যাই হোক আজকে প্রায় 2 দিন বাদ ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ভালো না করো সাবস্ক্রাইবটা করে দিও, কারণ যেহেতু নতুন চ্যানেল তো সাবস্ক্রাইবারটা বেশি দরকার।